গল্প করেন আপনারা শুনছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা বই আমার ফাঁসি চাই এর চতুর্থ পর্ব আজ। আন্দোলন আন্দোলন খেলা। স্বৈরাচারী জেনারেল এরশাদের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে বেগম খালেদা জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটরসাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের কন্যা শেখ হাসিনা জবাব দেন, আমি শেখ হাসিনা আছি ম্যাডামের পেছনে পেছনে। ম্যাডাম খালেদা জিয়া যে কর্মসূচি দেবে আমিও শেখ হাসিনা সেই কর্মসূচি দেব, যাতে মনে হয় আমি শেখ হাসিনা ও আন্দোলনে আছি। আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগ কর্মীদের বলিষ্ঠ ভূমিকার বিষয়ে জানতে চাওয়া হলে জননেত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কর্মীদের বলে দেবে তারা যেন আন্দোলন আন্দোলন খেলা করে, কিন্তু আন্দোলন যেন না করে। অর্থাৎ আন্দোলনের সাথে থেকে আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে, ম্যাডামকে ব্যর্থ করে করে ঘরে বসিয়ে দিতে হবে, আর যাতে রাজনীতির নাম না নেয়। জনগণ এবং আওয়ামী লীগের মাঠ কর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব যে আন্দোলন প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে। যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো, তখন আওয়ামী লীগের কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হল না। ফলে আন্দোলনের নেতৃত্ব দিতে থাকলেন বেগম খালেদা জিয়া, আর জীবন দিতে থাকল নূর হোসেন সহ আওয়ামী লীগ কর্মীরা। ৮৬ পার্লামেন্ট ভেঙে দেয়া। ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকায় আওয়ামী যুবলীগ কর্মী নূর হোসেন বুকে স্বৈরাচার নিপাত যাক আর পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলে দেশি ও বিদেশি, বিশেষ করে বহির্বিশ্বে প্রচার মাধ্যমে তা ফলাও করে প্রচার করে। ফলে সামরিক একনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগান্বিত হন। আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন শেখ হাসিনা তলে তলে কর্মীদের তার এরশাদ বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তিনি এই বলে মন্তব্য করেন যে, আমার খাবে আমার পড়বে, আবার আমার সাথে গাদ্দারি। শেখ হাসিনা গাদ্দারি করবে, আমার সাথে বেইমানি করবে, নাফরমানি করবে। আমি এরশাদ শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়ে মন্ত্রীর মর্যাদা দিয়েছি, মন্ত্রী চাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি, দেশ চালানো থেকে শুরু করে সব কিছুতে ভাগাভাগি করছি, আর তলে তলে আমার সাথে গাদ্দারি নাফরমানি। আমি এরশাদ আর শেখ হাসিনাকে কোনো ভাগ দেব না, বিরোধী দলের নেত্রীও রাখব না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, ব্যবসায়ী SI চৌধুরী এবং DGDFI মাহমুদুল হাসানের মাধ্যমে এরশাদকে আন্দোলনে তার অনাগ্রহ, অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পেছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার বিষয়টা অনেক বোঝাবার চেষ্টা করেছেন। কিন্তু এরশাদ নাছোড়বান্দা, তার এক কথা, আন্দোলনের নামে পেছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না, আন্দোলনের বিরুদ্ধে আমাকে প্রকাশ্য সরাসরি সমর্থন দিতে হবে, নইলে আমি এরশাদ পার্লামেন্টও রাখব না, শেখ হাসিনাকেও বিরোধী দলীয় নেত্রী রাখব না। বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদা সহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আমাকে কোনো প্রকার রাগঢাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে। শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ ১৯৮৮ সালের মাত্র ২ বছর আগে গড়া তার নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসম রব বর্তমানে শেখ হাসিনার মন্ত্রীকে পার্লামেন্টের বিরোধী দলের নেতা বানান। এরশাদ পতন ও তত্ত্বাবধায়ক সরকার। জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়ার ভেতরে ভেতরে জনতার মাঝে আপোষহীন নেত্রীরূপে প্রতিষ্ঠিত হন। অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া
কোনো গতান্তর থাকে না। আগে থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে। এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে। জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হল। আন্দোলন আরও তুঙ্গে উঠল। দুর্বার গণ আন্দোলন চলতে থাকল। স্বৈরাচার সামরিক একনায়ক জেনারেল এরশাদ কারফিউ জারি করলেন। সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামালো, কিন্তু জনগণকে দমানো গেল না। জনগণ ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে জেনারেল এরশাদের কারফিউ ভাঙল। সেনাবাহিনীর সাথে সংঘর্ষ শুরু হলো। সারা দেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল। ছাত্র, যুবক আর জনতার আন্দোলনের মুখে বিশ্ব বেহায়া স্বৈরাচারী এরশাদের সকল কূটকৌশল আর শক্তি পরাস্ত হতে থাকল। জেনারেল এরশাদ ছাত্রনেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করল এবং জেলখানা থেকে দাগী অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করল। এই দাগী অপরাধীরাই 1990 সালের 27শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোণায় দূর থেকে গুলি করে ডাক্তার মিলনকে হত্যা করল। ডাক্তার মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলের রূপ নিল। আন্দোলন নতুন মোড় নিল, ঠিক যেমন 1969-এ আসাদ হত্যার পর হয়েছিল। অনির্দিষ্টকালের হরতাল এবং কারফিউতে দেশের সমস্ত কিছু অচল। চলছিল শুধু পিকেটিং, মিছিল, টিয়ার গ্যাস আর গুলি। এরশাদ পতন, সেনাবাহিনীর ভূমিকা। সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে, বর্তমানে শেখ হাসিনার সরকারের মন্ত্রী, সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয়। সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলেন তিনি। এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনানিবাসে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে তাকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন। তখন স্বৈরাচারী হুসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ হতবিহ্বল হয়ে পড়ে এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথম উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন। তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 1991 সালের 27শে ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন, মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। দেশের জনগণও এই প্রথম মুক্ত, স্বাধীন ও নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী 27শে ফেব্রুয়ারি 1991 সালে ভোট দেবার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয়। সারা দেশে চলে ব্যাপক নির্বাচনী প্রচার অভিযান। পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা। দিবারাত্রি চলছে মিটিং, মিছিল। আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলের কোথায় কে জিতে কে হারে বলা কঠিন। এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি 10টির বেশি সিট পাবে না, অর্থাৎ বিএনপি 300 আসনের মধ্যে 10টি আসনে বিজয়ী হবে এবং 290 আসনে পরাজিত হবে। স্কুল, কলেজ, অফিস, আদালত, ঘরে বাইরে, মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা। এক কথায় নির্বাচনী প্রচারণা তখন তুঙ্গে। আজ 10ই ফেব্রুয়ারি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে
রুদ্ধতার বৈঠক বসল। সামনের ২৭শে ফেব্রুয়ারি নির্বাচন, এ নির্বাচন উপলক্ষেই আজকের বৈঠক। এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। আগামী ২৭শে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ২টি আসনে পরাজিত হবেন। বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন, মিয়া, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি? আওয়ামী লীগ তো ক্ষমতায় যেই আছে। ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি, সংস্থাপন সচিব, পররাষ্ট্র সচিব, অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইজি, একটু আগে এসেছিল সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান। তারপরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না। মোটরসাইকেল আরোহী বলে, সেক্রেটারিরা যতই বসে থাকুক, পুলিশ প্রধান, সেনাপ্রধান যতই সালাম দিয়ে যাক, ২৭শে ফেব্রুয়ারি নির্বাচন জিতে আওয়ামী লীগের ক্ষমতার আসার সম্ভাবনা খুবই কম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রুদ্ধ স্বরে বলেন, তুমি এখনই বেরিয়ে যাও, আর আসবে না। বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে গেলেন, নেত্রী, আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য, তবে যা বললাম আর কদিন পরেই তা আপনি বুঝবেন। ১৯৯১-এর ২৭ ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয়, উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নরনারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল। ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হল। ঢাকার ২ আসনেই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন। বেগম খালেদা জিয়া ও তার বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে। আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি ১ মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না। পদত্যাগ নাটক। হঠাৎ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন তিনি আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা তো হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরা। বলা নেই কওয়া নেই, দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তিনি পদত্যাগ করলেন কার কাছে? কোথায় তার পদত্যাগপত্র? দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কেন্দ্রীয় নির্বাহীর কাছে সভানেত্রীর পদত্যাগপত্র নেই। কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়ে তিনি পদত্যাগ করলেন না। তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে? তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণাই বা করলেন কিভাবে? সভানেত্রী শেখ হাসিনার এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভেতরে এবং বাইরে চলছে জল্পনা কল্পনা। কেউ বলছেন না, তিনি শেখ হাসিনা পদত্যাগ করেননি। কেউ বলছেন না, তিনি স্বয়ং পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করার দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ব্যাপক মিটিং মিছিল এবং আমরণ অনশন করার নির্দেশ দেন। কিন্তু জননেত্রী বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনার এই নির্দেশে যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকায় পদত্যাগ নাটক নিয়ে হইচই শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরীকে সভানেত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য যারপরনাই অনুরোধ করেন। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিলে তিনি তা ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগপত্র নাটকের অবসান ঘটান। মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী সাদর সম্ভাষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব ও মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন। মোটরসাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে এবং নতুন সরকার সম্পর্কে আর কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী।
রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুল হোসেনকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন। অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় প্রার্থীর সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি রাজি হন এবং বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে ডেকে এনে আলাপ আলোচনা শেষে জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির যুদ্ধাপরাধী ৭১-এর ঘাতক অধ্যাপক গোলাম আজমের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য বলেন। এদিকে হাজী মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজী মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে হাজী মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেয়া তার ৩০ লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। তখন জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজী মকবুল হোসেনকে ডেকে এনে প্রথমে ধমকে জিজ্ঞেস করে তার মতো লোকের পক্ষে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া সাজে কিনা। তারপর বলেন, আমি শেখ হাসিনা আপনার মতো লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মান এবং মর্যাদার অধিকারী করেছি। এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তাছাড়া নির্বাচনে তো জিতছেন না, রাষ্ট্রপতি তো হতেই পারবেন না। এখন সম্মানের সাথে চুপচাপ সরে পড়েন। হাজী মকবুল আমতা আমতা করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আপনি যা করেছেন, যা দিয়েছেন, ভবিষ্যতে তা আমি মনে রাখব এবং পুষিয়ে দেব। এই নিয়ে আর উচ্চবাচ্য করে ভবিষ্যৎ খোয়াবেন না। নিঃশব্দে পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান। অতঃপর আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী মকবুল হোসেন ভবিষ্যতের আশায় প্রার্থিতা প্রত্যাহার করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে। জাহানারা ইমাম ও শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা, বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরও তীব্র হল। এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধাপরাধীর ঘাতক গোলাম আজমকে জামায়াতে ইসলামের আমির বানান। এর প্রতিবাদে এবং যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি নামে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী একটা নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল। নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি কেবলই বলতে থাকেন, জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে, নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়, জননেত্রী হতে চায়, ব্যবসার জায়গা পায় না, মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে। মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে, নেত্রী কি বলছেন আপনি? সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী। ৭১-এর মুক্তিযুদ্ধে তার ছেলে রুমি শহীদ হয়েছে, তিনি শহীদ জননী, আর আপনি কি বলছেন? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন, রাখো তোমার শহীদ জননী। ও কিসে শহীদ জননী? ওর ছেলে রুমি লুটপাট করতে যেয়ে নিজের গুলিতেই মারা গেছে। ওর স্বামী ৭১ সালে যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত। মোটরসাইকেল আরোহী বলে, কি বলছেন নেত্রী? এসব কথা জনসমক্ষে বললে হিতে বিপরীত হবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, এজন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি,
তোমরা এগুলো বাইরে বলবে। ওরা ধানমন্ডির ৩২-এর রাস্তায় ঢুকেই ডান দিকের কোনায় প্রথমে দ্বিতীয় তলার বাড়িতে থাকত। আমাদের বাড়ির পূব দিকের প্রথম বাড়িটায় থাকত। জাহানারা ইমামেও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখত। জাহানারা ইমামের জামাই পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত। ওই সময় প্রচুর টাকা পয়সা কামিয়েছে এরা, আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে। আসলে এসেছে আমার নেতৃত্ব দখল করতে। আমি নির্বাচনে হেরেছি, এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনা আছে জাহানারা ইমামের। আর তাই গোলাম আজমের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথা আড়ালে নেত্রী হওয়ার খায়েশ আছে। তোমরা এ থেকে সাবধান থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধান রাখবে, কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে। মোটরসাইকেল আরোহীর প্রশ্ন, নেত্রী আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, সে আমি যাই বা না যাই, তোমরা যাবে না, আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না। বোঝো না, আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গায় যেতে হয়। জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব, কিন্তু তোমরা যাবে না। গোলাম আজম ও শেখ হাসিনার বৈঠক। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল এর প্রতিবাদে এবং যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নামে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী একটা নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন। গোলাম আজম ও শেখ হাসিনার বৈঠক। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন। ১৯৯২ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে শহীদ জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক অপরাধী গোলাম আজমকে ১০টি অভিযোগে ফাঁসির রায় দেয়। গণ আদালতের দেয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতের এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিন এর ইন্দিরা রোডের বাসায় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোপন বৈঠকে বসে। এই বৈঠকে সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম এবং তার দল জামায়াতে ইসলামী আর বিএনপির লেজুরবৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বোচ্চভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপির সরকারের পতনের আন্দোলন করবে। বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত নস্যাৎ এবং বানচাল করার দায়িত্ব নেন। সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক। ১৯৯২-এর হিন্দু মুসলিম রায়ট। ১৯৯২ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান, সার্কভুক্ত ৭টি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায়। ৭ জাতির শীর্ষ সম্মেলনের দিন ক্ষণ স্থান নির্ধারণ করা হয়েছে। সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন। শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো না কোনো রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতে শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরসিমহা রাও এখনও ঢাকায় পৌঁছায়নি। এরই মধ্যে ভারতের বারবি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হলো। সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন। মোটরসাইকেল আরোহী ২৯ নং মিন্টু রোডের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর্চি বীরেশ দৌড়ে এসে খবর দেয় যে আম্মা আপনাকে এখনই ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন। মোটরসাইকেল আরোহী ৩২-এ পৌঁছলে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বলেন,
সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। মোটরসাইকেল আরোহী বলে, এইটা ঠিক হবে না। নেত্রী বলেন, ঠিক বেঠিক তোমার ভাবতে হবে না, রায়ট লাগাতে বলেছি, তুমি লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, আপনি এটা কি বলেন? আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়ায় মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে করে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয়, আর আপনি বলছেন রায়ট লাগাই দিতে? নেত্রী বলেন, হ্যাঁ আমি বলছি, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলেন, না নেত্রী, এটা নীতিবিরুদ্ধ কাজ। নেত্রী রাগান্বিত হয়ে বলেন, রাখো তোমার নীতিভীতি, আমি যা বলছি তাই করো। আমি তোমার নেত্রী না, তুমি আমার নেতা। আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলছি তাই করতে হবে তোমাকে। মোটরসাইকেল আরোহী বলেন, আপনি তো আমাদের নেত্রী, আপনি যা বলবেন তাই তো শিরোধার্য। তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না, সবাই চলে যাবে। আর এই হিন্দুরা তো আমাদেরই লোক, আমাদের রিজার্ভ ভোট। নেত্রী বলেন, রাখো, যাবে কোথায়? যাবার জায়গা নেই, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সেই মুসলমানের সবাই হবে ধানের শীষ, মানে বিএনপি। এটা কি ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বলেন, আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না? কয়েকদিন পরেই সার্ক সম্মেলন। খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিমহা রাও এখনও আসেনি। এই সুযোগে এখন রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। এছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে তাকেও তো সাইজ করতে হবে। জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি। যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাকে আর ছাড় দেওয়া যায় না। এই সুযোগে জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এক ঢিলে দুই পাখি, সার্ক সম্মেলন পণ্ড, জাহানারা ইমাম সাইজ। তুমি রায়ট লাগাও, হিন্দুদের উপর হামলা করো। এদেশের সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পিছনে চলে গেছে। ঢাকায় রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটরসাইকেল আরোহীকে, এবং সিদ্ধান্ত হল 29 মিন্টু রোড বিরোধী দলের নেত্রীর বাসায় এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চাচাতো চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলমান রায়ট লাগানোর নির্দেশ দেওয়া হবে। খালেদা জিয়ার সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট ডাকানোর পরিকল্পনা টের না পায়, সেজন্য এই সতর্কতা। বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুতগতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা, বদমাইশ এবং সন্ত্রাসীরা হাতে নগদ 5 লক্ষ টাকা তুলে দেওয়া হল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে। সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা। এই জটলাকারী লুটেরার সুযোগ সন্ধানীদের হাতে সঙ্গোপনে একাধিক 100 টাকার কর করে নোট গুজে দিয়ে বলা হলো, ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে, মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হচ্ছে, আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি, শুনছি। যান, শুরু করেন, নেন, লুট করে নেন। বলার সঙ্গে সঙ্গেই সুযোগ সন্ধানী লুটেরা হৈ হৈ করে মহা উৎসবে শিববাড়ি মন্দির লুটপাট শুরু করে দিল। সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে। এখানেও উৎসুক সুযোগ সন্ধানী লুটেরার জটলা। এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লুট। এরপর এলো রামকৃষ্ণ মিশন। নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো না। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো। তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারীপট্টি, বাংলা বাজার, মালকাটোলা, মিল ব্যারাক, গোরাইবাড়ি, নারিন্দা, টিকাটুলি, ইসলামপুর ইত্যাদি জায়গায়। কিন্তু না, এটা পুরান ঢাকা। এখানে সবাই পরিচিত। এখানে বক্তৃতা করা যাবে না। এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বিভিন্ন মাস্তান, সন্ত্রাসী ও নেশাখোর গ্রুপকে প্রচুর টাকা দেয়া হলো। টাকায় কথা বলল।
পুরাতন ঢাকায় হিন্দুদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘরে লুটপাট আরম্ভ হল। ঘণ্টা ৩-৪ পরে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা ঢাকা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলেন, এই তো কাজের ছেলে, তুমি না হলে কি হয়? তাই তো আমি তোমাকে খুঁজি। সামনে নির্বাচনে তোমাকে আমি মুকসিদপুর থেকে, গোপালগঞ্জের মুকসিদপুর কাশিয়ানী আসন, এমপি বানাবো। সারা দেশে হিন্দু মুসলমান রায়ট শুরু হল। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও ঢাকায় এলেন না, সার্ক সম্মেলন পণ্ড হল। 10 ডিসেম্বর 1992 সাল বৃহস্পতিবার ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না। মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধাপরাধীর ঘাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না, এটা প্রায় নিশ্চিত ছিল। আর সেই কারণেই ঘাতক দালাল নির্মূল ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আগে থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে 10 ডিসেম্বর এর মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ জননীর আহ্বান সাড়া না দিয়ে পারিনি। তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আমাকে মর্মে মর্মে আহত করেছিল। এজন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশুকন্যা স্বর্ণলতা ও প্রিয়তমা স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি। মানববন্ধন কর্মসূচির পরের দিন 11 ডিসেম্বর 1982 সাল শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের কাগজের প্রথম পাতায় বড় করে আমি, আমার কন্যা এবং আমার স্ত্রী ছবি ছেপে লিড নিউজ করে। ভোরের কাগজ এবং আজকের কাগজ এই ছবি দেখে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন। সকাল 10টা নাগাদ 29 মিন্টো রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দোতলার ব্যালকনিতে উঠে দেখি বঙ্গবন্ধু কন্যা গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন। আমাকে দেখেই ভোরের কাগজ এবং আজকের কাগজ পত্রিকা দুটো আমার দিকে ছুঁড়ে মেরে উত্তেজিত হয়ে বলেন, এই তোমাদের বিশ্বাস? মুখে এক কথা আর কাজে আরেক কথা। পত্রিকা দুটো হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝে ফেললাম ঘটনা অনেক খারাপ। আজ কপালে অনেক খারাপই আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলতে লাগলেন, নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা, এই বিশ্বাস, এই আনুগত্য, যেখানে আমি নিজে জাহানারা ইমামের কর্মসূচিতে তোমাদের অংশগ্রহণ করতে নিষেধ করেছি এবং অন্য কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার দায়িত্ব তোমাকে দিয়েছি, সেখানে তুমি নিজেই কোনাক্কেলে বউ বাচ্চা নিয়ে হাজির হলে। একদিকে থাকো, জাহানারা ইমাম যদি পছন্দ হয় জাহানারা ইমামকে নিয়েই থাকো, আমার দিকে আর এসো না। আমি চুপ করে ভাবছি এখন কি বলা যায়। মাথায় একটা বুদ্ধি এলো। ধীরে ধীরে বললাম, নেত্রী, আমি কিছু বলতে চাই। তুমি আবার কি বলবা? তোমার আবার কিছু বলার আছে? বলো। নেত্রী, আমরা তো আসলে মেয়ের স্বর্ণলতার জুতা কেনার জন্য এলিফ্যান্ট রুটে যাচ্ছিলাম, কিন্তু আপনার নির্দেশ পালন করার জন্য একটু আগে ভাগে বেরিয়েছিলাম এবং প্রেস ক্লাব এসে অন্তত 300 কর্মীকে কানে কানে জাহানারা ইমামের এই কর্মসূচিতে যোগ না দেওয়ার আপনার নির্দেশ জানিয়ে বিদায় দিয়ে করেছি। কিন্তু ফটো সাংবাদিকদের খপ্পর থেকে বাঁচতে পারলাম না। তারা নাছোড়বান্দা, ফটো না তুলে ছাড়লই না। আসলে এটা মানববন্ধন কর্মসূচির ফটো না, কৃত্রিমভাবে তোলা এই ছবি। মাত্র কয়েকদিন আগে রায়ট হয়ে গেল, মৌলবাদীরাও সক্রিয়। দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমি বউ বাচ্চা নিয়ে জাহানারা ইমামের মানববন্ধন কর্মসূচিতে যাব? আমার কি মাথা খারাপ হয়েছে? আমরা শুধু আপনার নির্দেশ পালন করার জন্যই এই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি। তোমরা তো এই রকম কাজই করবা, হিতে বিপরীত করবা। তোমাদের নিয়ে যদি একটু নিশ্চিন্ত থাকা যায়। বুঝো এবার ঠেলা।
সবাই পত্রিকার ছবিতে দেখবে শেখ হাসিনা নিজস্ব লোকে এই জাহানারা ইমামের কর্মসূচিতে। এখন আর কাকে নিষেধ করবা না যাওয়ার জন্য? তোমাদের নিয়ে আমার যত জ্বালা। শেখ হাসিনা ও গোলাম আজমের দ্বিতীয় বৈঠক। 30 জানুয়ারি 1994 ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছে। তোড়জোড়ে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা এগিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাছ মার্কায় হানিফের জন্য ভোট চাইছে। অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা। প্রতিটি পাড়া মহল্লা অলিগলিতে চলছে মেয়র কমিশনার নির্বাচনের কাজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত। ঢাকায় টানটান নির্বাচনী উত্তেজনা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 25 জানুয়ারি সন্ধ্যাবেলায় ধানমন্ডি 8 রোডে বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় 71-এর যুদ্ধাপরাধী জামাত নেতা ঘাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক হয়। এই বৈঠকে ঘাতক গোলাম আজম মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনাও রাজনীতিতে জামাতকে আক্রমণ না করার আশ্বাস দেন। নির্বাচন বাতিলের দাবি। আজ 30 জানুয়ারি 1994 ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। গত রাতেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ 30 জানুয়ারি সকাল 6টায় 29 মিন্টো রোডে তার বাসায় হাজির হওয়ার জন্য। নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকালে পৌঁছে 6টায় হাজির হয়েছে। বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন, একসঙ্গে নাস্তা করলেন। তারপর সকাল 6:45টায় তার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে করে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন শেরে বাংলা নগরের রাজধানী হাই স্কুলে, তারপর গেলেন ধানমন্ডি বয়েজ হাই স্কুলে, এরপর গেলেন ধানমন্ডি 32-এ পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের ভোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজে ভোট দিতে। সিটি কলেজে ভোট দেওয়া শেষ করে আরও কিছু ভোটকেন্দ্র ঘুরে বেলা 11টা নাগাদ ফিরে এলেন 29 মিন্টো রোডে তার সরকারি বাসভবনে। জননেত্রী শেখ হাসিনা মিন্টো রোডের বাসভবনে ফিরে আসার 10-15 মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নওগাঁর আব্দুল জলিল। সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বলেন, নেত্রী, আমাদের অবস্থা ভালো না, আমরা নির্বাচনে জিততে পারবো না, আমাদের লোককে ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে। আপনাকে তো আগেই বলেছি আওয়ামী লীগ হলো হরতাল আর আন্দোলনের দল, নির্বাচনের দল না। আপনি খামাখা নির্বাচনে যান। আব্দুল জলিলের কথা শেষ হতে না হতেই এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃবৃন্দেরই একই কথা, মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে, নির্বাচন বাতিলের দাবি করা হোক, আন্দোলন করা হোক ইত্যাদি। প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বললেন, নির্বাচনে কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের বের করে দেওয়া হচ্ছে, এটা কি আপনারা ভোটকেন্দ্র গিয়ে দেখেছেন? নেতারা কেউ কোনো উত্তর দিলেন না, কোনো কথাও কেউ বললেন না, সবাই চুপ। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এটা আবার ভোটকেন্দ্রে গিয়ে দেখতে হবে নাকি? ওরা তো ভোট চুরি করবে না? এখন না করলে একটু পরে করবে। কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতনের আন্দোলন করতে হবে। খালেদা জিয়া সরকারের পতন ঘটাতেই হবে। সঙ্গে সঙ্গে টেলিফোন সেট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন। প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিল করার কথা বললে নির্বাচন কমিশনার বিস্ময়ের সাথে বললেন, ম্যাডাম, নির্বাচন বাতিল করা তো দূরের কথা, কোনো ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করার মতো কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন, আমার কাছে ইনফরমেশন আছে নির্বাচন কারচুপি হচ্ছে,
আমি বলছি নির্বাচন বাতিল করেন। নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে, আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বলবেন আমাকে ফোন করতে, এ কথা বলে ফোন রেখে দিলেন। এরপর প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনে নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হলো। বিকেল 4টা নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনা নির্বাচন বাতিলের দাবির জবাবে বলেন, ম্যাডাম আমি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটা ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছি। শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ম্যাডাম আমি নির্বাচন কমিশনে বসে নেই, আমি সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে নিজেই নির্বাচন পর্যবেক্ষণ করছি। আপনি নিশ্চিন্ত থাকুন, যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত আমি নিতে মোটেই পিছপা হব না। হ্যাঁ, আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন, আমি পরে আবার ফোন করব বলেই শেখ হাসিনা তার ফোন রেখে দিলেন। এরপর প্রায় 15 বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না। কিন্তু রাত 10টার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল। প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উচ্চস্বরে বলেন, কি হলো, নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না? প্রধান নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মাছমার্কা মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে। এখন আমরা কি নির্বাচন বাতিলের ঘোষণা বলবো? শেখ হাসিনা বললেন, জি জি কি বললেন? হ্যাঁ ম্যাডাম, এখনও পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাছমার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়ার প্রায় নিশ্চিত। আমরা কি এই নির্বাচনী ফলাফল বাতিল করব? তাই নাকি? তাই নাকি? না না না, বাতিল করবেন না। আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায়। আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। এরপর জননেত্রী শেখ হাসিনা টেবিল টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, শুনলেন তো, হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে। এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না, কি বলেন? জিল্লুর রহমান বললেন, দেখেন এটা আবার কোনো চাল। আব্দুর রাজ্জাক বললেন, নেত্রী, নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, আমি তার কাছে যেয়ে সঠিক খবর নিয়ে আসি। সভানেত্রী শেখ হাসিনা বললেন, তাই যান, আপনারা সকলেই যান, যার যেখানে লোক আছে সেখান থেকে সঠিক খবরটা সংগ্রহ করেন। রাত তখন 12টা, সবাই চলে গেল। একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে আর ফিরে এলেন না। রাত 1টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন, সভানেত্রী, হানিফ তো মেয়র হয়ে গেছে। নির্বাচন কমিশন দেশি বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে। এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র। সভানেত্রীকে সংবাদটা দিতে হবে। আপনি বসেন বলে উপরে গেলাম। সভানেত্রী শেখ হাসিনা ডিশ অ্যান্টেনায় হিন্দি ফিল্ম দেখছিলেন। তাকে আব্দুর রাজ্জাকের আসার সংবাদ এবং হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বলেন, হানিফের কপাল ভালো। আব্দুর রাজ্জাক দেখা করতে চায় জানালে শেখ হাসিনা বলেন, দূর, ছবিটা জমে উঠেছে, এই সময় দেখা টাকা হবে না, তুমি বলে দাও আমি ঘুমিয়ে পড়েছি। তথাস্থ নেত্রী বলে নিচে এসে আব্দুর রাজ্জাককে বলা হলো, আপনি চলে যান, নেত্রী ঘুমিয়ে পড়েছেন, আজ আর উঠবেন না। আব্দুর রাজ্জাক চলে গেলে এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের। সভানেত্রীকে সামাদ আজাদের ফোনের কথা বলা হলে তিনি এই একই কথা বলেন, ধুর, সিনেমাটা জমে উঠেছে, বলে দাও ঘুমিয়ে গেছি। এরপর থেকে যেই ফোন করুক বলে দেবে ঘুমিয়ে গেছি। এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডিশ অ্যান্টেনার হিন্দি ফিল্ম দেখছেন, সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করছে তাকে বলে দেয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন। এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকের মাঝে হাসির রোল পড়ে গেল। শেখ হাসিনা এবং হানিফ। পরদিন বিকেলবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন,
কিরে, এত লোক আসে যায়, এত ফুলের তোড়া, ফুলের মালা, কিন্তু হানিফকে দেখছি না, এখন পর্যন্ত একটা ফোনও করল না। ব্যাপারটা কি? ঠিক আছে তো, না ভাগে টাকে গেল? এই মেয়র হওয়ার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল। এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে। আমি 1,37,00,000 টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি। তাড়াতাড়ি খোঁজখবর নাও, ফোন করো এবং একজন হানিফের বাড়িতে গিয়ে দেখো আসল ব্যাপারটা কি। সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করা বলা হলো জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন। জবাবে মিসেস হানিফ বললেন, তিনি অসুস্থ, এখন কথা বলতে পারবেন না। বললেন, শিগগিরই হানিফের বাসায় যাও, দেখো গিয়ে ঘটনা খারাপ। তখন সন্ধ্যা হয়ে আসছে। মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো। মেয়র হানিফ তখন 10-12 জন লোকের সঙ্গে বসে কথা বলছেন। সেখানেই শোনা গেল বিকেলে লালবাগ বিএনপি পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে 7 জন লোককে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন, নেত্রীকে আমার সালাম দিও, বলো আমার শরীরটা খুব খারাপ, আমি কথা বলতে পারছি না, শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি। মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টো রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তৃক 7 জনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দিগি জিন্দিগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন। রুমালে গ্লিসারিন। পরদিন সকালে লালবাগে নিহত 7 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বলতে থাকেন, আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও। ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে, আমার রুমালে ওই রকম গ্লিসারিন লাগিয়ে দাও, যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায়। একজন বলল, গ্লিসারিনের দরকার নেই, শুধু চোখের রুমাল ধরে রাখবেন, তাতেই মনে হবে আপনি কাঁদছেন। আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে। হাসপাতালের মর্গে নিহত 7 জনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখের রুমাল ধরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলল। ছবি তোলার শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন, গাড়ি চলতে শুরু করল। তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখের রুমাল। গাড়ির চালক ড্রাইভার জালাল বললেন, হাপা এখন রুমাল নামান, ফটো সাংবাদিক নেই। গাড়ির সকল আরোহী হেসে উঠল। জননেত্রী শেখ হাসিনা বললেন, ঠিক মতো দেখছো তো, কোনো ফটো সাংবাদিক নেই তো? না, নেই। তাহলে আমি এবার রুমাল নামাই। আজ আমি বেশি খাব। 29 নং মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ময়না, মিসেস মতিউর রহমান রেন্টু, খাওয়া দাওয়া বেশি করে এনেছো তো? লাশ দেখে এসেছি, লাশ, আজ আমি বেশি করে খাব। তারপর তিনি জিন্দিগি জিন্দিগি গান গাইতে গাইতে নাচতে লাগলেন। সত্যি সত্যি তিনি শেখ হাসিনা অস্বাভাবিক রকম বেশি খেলেন। এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন, কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি। টাকার ভাগ দিতে হবে। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পিতা, আওয়ামী লীগের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হল। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন। নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মেয়র হানিফ এলেন না। টুঙ্গিপাড়ায় যাওয়া হলো না। মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ। এরপর আর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা, আওয়ামী লীগের অফিস কোথাও এলেন না। আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন, ঢাকায় মেয়রের দায়িত্ব ভার নিলেন।
হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন 2-1 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। প্রতিদিন না হলেও প্রায়ই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের ত্রিসীমানায়ও আসেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কপাল চাপড়ান আর বলতে থাকেন, নিমুখ হারাম, বেইমান, ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র করেছি, বেইমান, নিমুখ হারাম। যে আসে যাকে পান তার কাছেই তিনি একই কথা বলতে থাকলেন। একজন বলল, ঠিক আছে, হানিফ ভাই মেয়র হয়েছে, টাকা কামাবে, টাকা খাবে, খাক, আমরা তো আর ভাগ চাই না, কিন্তু দলের কাজ করবে না কেন? জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, কেন একা টাকা খাবে কেন? আমাদের ভাগ দিতে হবে। ওকে 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি। হানিফ তো 1 পয়সাও খরচ করেনি, সব আমি করেছি। এখন হানিফ একা খাবে কেন? আমাদেরও ভাগ দিতে হবে। স্বামী স্ত্রী রাতও কাটায়নি। 1994 সালের 28শে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। 29 নং মিন্টু রোডে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে উঠলেন। ধানমন্ডির বাড়িটি প্রথম এবং দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে, আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে। শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়ার এই বাড়ি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চায়। তখন শেখ হাসিনার তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন। অবশ্য এ বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটায়নি। শুধু এই বাড়িতে কেন, 1981 সালের 17 মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই 16 থেকে 17 বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতে কখনো থাকেনি। 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালীস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। এরপর শেখ হাসিনা ধানমন্ডির তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর 29 মিন্টু রোডের সরকারি বাসভবনে। তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়া দেয়া ছিল। 1994 সালের ডিসেম্বর মাসে ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন। এই বাড়ি থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া, বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন। শেখ হাসিনার এই দীর্ঘ 16 থেকে 17 বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটায়নি। এমনকি এই 16 থেকে 17 বছরের জীবনে শেখ হাসিনা আর ডক্টর ওয়াজেদ মিয়ার 16 থেকে 17 বার দেখা পর্যন্ত হয়নি। তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সাধারণ সৌজন্যটুকুও শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসাবে 29 মিন্টু রোডের সরকারি বাসায় থাকতেন, তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মুবারক জানাতে এলেন। কিন্তু শেখ হাসিনা আগত সকলের কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় দূরে থাক, ভ্রুক্ষেপই করলেন না, এমনকি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না। ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফেলফেল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া
কেউ জানল না, বুঝল না এই ব্যক্তিটি কে। অনেকবার অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিক কাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটি বারের জন্য তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না। অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্য। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন, মারধর করতেন। কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন। শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে। কিন্তু কেন স্বামী তাকে মারতেন, দৈহিক নির্যাতন করতেন, এই কথা শেখ হাসিনা কখনো বলেননি। এক অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা। বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে, এই যে বহুরূপী, তোমার তো রূপের শেষ নেই, এবার কি রূপ দেখাবে তুমি? শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে, এটা তোমার কত নম্বর রূপ? শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে, খালা, এটা তোমার বোনের কত নম্বর রূপ? তোমার বোন তো বহুরূপী, রূপের শেষ নাই তার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান, কোনো কথা বলেন না। শেখ হাসিনা মেয়ে পুতুলকে তার নিজের বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টাল বাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যান। মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল। শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বললেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে, ওসব শাড়ি টাড়ি আমি আনতে পারবো না। শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে, দেখো আমার সন্তান, দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, ছেলে আমার সরাসরি না করে দিল। মা হিসেবে পুত্রকন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনোদিন কোনো ত্রুটি চোখে পড়েনি, বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই। তারপরও আশ্চর্যের বিষয়, শেখ হাসিনার প্রতি তার পুত্রকন্যার কেন এরকম আচরণ? গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা জীবন থেকে নেয়া চরিত্রের বই আমার ফাঁসি চাই এর ৪র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।